এর আগের এপিসোডে অর্থাৎ বিশ্বাসঘাতক রিমঝিমের এপিসোডে আমি দেখলাম কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, রিমঝিমকে নিয়ে যখন এত সমালোচনা করছো তাহলে একবার তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সমালোচনা করে দেখাও না। আবার অনেকে আমায় লিখেছেন, সরাসরি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, ববি, হাকিম এদেরকে নিয়ে একবার এরকম চুলচেরা বিশ্লেষণ করে দেখাও না। আর এই সমস্ত কমেন্ট যখন আমি দেখছি তখন ভাবছিলাম যে তাহলে একটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটা সমালোচনামূলক আলোচনা করা যাক। কিন্তু সেই ভাবনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্দরের মধ্যে থেকেই উঠে এলো বহুবিধ বিতর্কিত মন্তব্য, যার জেরে জন্ম নিয়েছে গত 48 ঘন্টায় রাজ্য জুড়ে একাধিক আলোচনা। মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি। একই সঙ্গে সবচেয়ে বেশি আলোচনার শীর্ষে স্থান পেতে শুরু করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলা দ্বন্দ্ব। আর এই সমস্ত আলোচনার মধ্যে আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আশীর্বাদ আজ ঠিক করলাম কেন অনুব্রত, পার্থ, ববি এদের নিয়ে আলোচনা করব। যদি তৃণমূলকে নিয়ে আলোচনা করতেই হয়, যদি শাসক দলকে নিয়ে সমালোচনামূলক আলোচনা করতেই হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের এই দুই বিজ্ঞানকে নিয়ে আলোচনা করা যাক। এই দুই বিজ্ঞানের মধ্যে চলা দ্বন্দ্ব নিয়েই আলোচনা করা যাক। আর তাই জন্যেই আশীর্বাদ দ্য ট্রুথ ঠিক করলো ছুঁচো মেরে হাতগন্ধ না করে সরাসরি হামলা করা যাক বাঘের ওপর। আর তাই জন্যই তৃণমূল কংগ্রেসের টপ গান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলা দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজ্য জুড়ে গত 3 মাস ধরে যে চুলচেরা বিশ্লেষণ চলছে তাই নিয়েই আলোচনা হোক আশীর্বাদ দ্য ট্রুথে। কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটা কাজ আপনাদের করতেই হবে, যে কাজটা আপনারা অনেকে করছেন আবার অনেকে করছেনও না। তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর আজকের এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই নিয়ে আপনার মতামত অবশ্যই আমাদের জানা দরকার। তাই আর সময় নষ্ট না করে আলোচনাটা শুনতেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত। তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়ে আপনি কি মনে করছেন? আর একটা লাইক করে এখনই শেয়ার করার চিন্তা মাথায় নিয়ে আলোচনায় চলুন এগিয়ে যাই। 2024 লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজ্য জুড়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতানেত্রী একটা কথা দফায় দফায় বলতে শুরু করেছিলেন। তারা বলতে শুরু করেছিলেন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন নবান্ন থেকে চলে না। এই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন চলে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট থেকে। তার কিছুদিন পর থেকেই তারা সরাসরি এটাও বলতে শুরু করেন যে রাজ্য প্রশাসন আর কালীঘাট থেকে চলে না, চলে ক্যামাক স্ট্রিট থেকে। এবার এখান থেকেই রাজ্যের মানুষের কাছে প্রথম প্রশ্নই ওঠে, কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট এই দুটি কথা দফায় দফায় রাজ্যের প্রধান বিরোধী দল কেন উত্থাপন করছে? তার অন্যতম কারণই হচ্ছে আমাদের সকলেরই জানা, কালীঘাট হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর ক্যামাক স্ট্রিট হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 এবং বিশেষ করে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। এবং বলা হতে শুরু হয় যে রাজ্য প্রশাসন লোকসভা নির্বাচনের আগে থেকেই ক্যামাক স্ট্রিট দ্বারা চালিত হচ্ছে। এই বিতর্ক যখন রাজ্য জুড়ে বেশ হাওয়া পেতে শুরু করেছে এবং তা ধীরে ধীরে ধিকি ধিকি আগুন থেকে দাউ দাউ আগুনে পরিণত হচ্ছে, এমন সময় 24-এর লোকসভা নির্বাচন শেষ হয় এবং ফলাফল সামনে আসে। দেখা যায় লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে শোচনীয়ভাবে পরাজিত হয় নরেন্দ্র মোদীর দল বিজেপি। আর একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ঢাক একসঙ্গে দুম করে ফেটে যায়।
আর তারপর থেকে রাজ্য বিজেপি আরও প্রখর আঘাত করতে শুরু করে। একই সঙ্গে তাদের সঙ্গে সুরে সুর মেলায় রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস। পাশাপাশি তাদের সঙ্গে মাঝে মধ্যেই তাল ঠুকতে আসরে নামতে আমরা দেখি আইএসএফকে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল আইএসএফকে। আর এই প্রেক্ষাপটের মধ্যে আরও জোরালো আকার ধারণ করে কালীঘাট বনাম ক্যামাক্সট্রির দ্বন্দ্ব। আর তারপরেই রাজ্যের মানুষের সামনে স্বভাবতই একটা প্রশ্ন উঠতে শুরু করে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যেহেতু একটা বড় অংশের যুব নেতা নেত্রীরা এবং বিশেষ করে যুব এবং যুবা সদস্যরা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে এবং যেহেতু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হচ্ছে, আর সেখান থেকেই হয়তো জন্ম নিচ্ছে কালীঘাট বনাম ক্যামাক্সট্রিটের এই দ্বন্দ্ব। কিন্তু এই আলোচনা সমালোচনার মধ্যে হঠাৎই 9ই অগস্ট আরজি করের কুখ্যাত ঘটনা ঘটে যায় এবং তারপর রাতারাতি বদলাতে শুরু করে রাজ্যের রাজনীতির ইকুয়েশন। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মানুষ প্রতিবাদে সরব হয়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আরজি করের প্রতিবাদে নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নামেন। আর তার ফলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার অবশ্যই সেই আন্দোলন দেখে একটু ব্যাকফুটে চলে যায়। একটু না বলতে হয়, অনেকটাই ব্যাকফুটে চলে যায়। কিন্তু এই ব্যাকফুটে চলে যাবার মাঝে আমরা দেখতে পাই দুটি ঘটনা। তা হচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম লোকসভা নির্বাচনে, ঠিক তার আগের পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনের মতোই লোকসভা নির্বাচনের ব্যাটন নিজের হাতে তুলে নিয়ে সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযানে সামিল হন। এবং শুধু তাই না, রাজ্য জুড়ে বিধানসভা, পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভালো আসনে জয়যুক্ত করে দেখান এবং রাতারাতি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় স্থানে জায়গা করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2013 সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়যুক্ত হচ্ছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা আসনে এবং তারপর তিনি প্রথমবার যাচ্ছেন সংসদে। সেই সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব উইংয়ের দায়িত্বে। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস শুরু করেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন যে সকল বর্ষিয়ান শীর্ষ নেতা, সকলকে ডজ করে টেক্কা দিয়ে তিনি 10 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 বলতে হয় সেনাপতির আসনে নিজেকে বসান। এর পেছনে যেমন বিশেষভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনটা এটাও মানতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই 13 বছরের রাজনীতির জীবনে নিজেকে দফায় দফায় প্রমাণও করেছেন। এবং সেই প্রমাণ যে শুধুমাত্র রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি করাননি তা কিন্তু আর বলতে অপেক্ষা রাখে না। সেই পরিচয় কিন্তু তিনি তার পাশাপাশি করেছেন ভোট বাক্সে, যা কিন্তু আমাদের এই গণতান্ত্রিক দেশে সকল রাজনৈতিক দলের কাছে আসল লক্ষ্য। এবং সেই লক্ষ্যেই উত্তীর্ণ হয়েছেন দফায় দফায় অভিষেক ব্যানার্জি। আর এর জেরেই তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি আলোচনা রাতারাতি হাওয়া পেতে শুরু করে। তা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আবার অনেকে এটাও বলতে শুরু করেন 26-এই হয়তো রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অনেকে এটাও বলেন 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে নামবে, এটা ঠিক, কিন্তু একই সঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন অভিষেক ব্যানার্জি। অর্থাৎ যে অভিষেক ব্যানার্জি গত 13 বছর রাজ্য প্রশাসন থেকে নিজেকে দূরে রেখেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা হিসাবে তাঁর বিভিন্ন প্রস্তাব তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে দফায় দফায় গ্রহণও করেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দফায় দফায় রাজ্যের প্রশাসনিক বিভিন্ন ইস্যু থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টাও করেছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি প্রশাসনে অংশগ্রহণ করতে চলেছেন। আর এই পরিপ্রেক্ষিতের মধ্যেই আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির সরাসরি সাংবাদিকদের সামনে বলে বসলেন যে তিনি চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী পদে দেখতে,
একই সঙ্গে তিনি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেন। আর এরপরেই গত 48 ঘন্টা ধরে তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে একাধিক শীর্ষ নেতা নেত্রী বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে চলেছেন। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে মমতা বনাম অভিষেকের দ্বন্দ্ব নিয়ে আলোচনা শুরু হলো রাজ্যে। তার মধ্যেই আবার আমরা দেখলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মদন মিত্র এবং ববি হাকিমের বিরুদ্ধে তোপ দাগলেন। আর একে কেন্দ্র করেই বর্তমানে অভিষেক বনাম মমতার দ্বন্দ্ব এখন খবরের শিরোনামে। পাশাপাশি বীরভূমে আবার দেখলাম বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরেও অনুমান করা হচ্ছিল যে আবারও হয়তো বীরভূমে তৃণমূল কংগ্রেসের রাশ যেতে চলেছে পুরোটাই অনুব্রত মণ্ডলের হাতে। তা না হয়ে বীরভূমে জেলার কোর কমিটি বজায় রাখা হলো এবং সেখানে 6 জন সদস্যের মধ্যে আরও একটি সদস্য অনুব্রত মণ্ডলকে প্রবেশ করিয়ে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো 7। আর যাকে কেন্দ্র করেই এই আলোচনা এবার তুমুল আকার ধারণ করেছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে 9 অগস্টের কথা আমি এর আগেই বললাম, যার পর শাসক দলের অন্দরে বেশ কিছু ইকুয়েশনের বদল ঘটেছে। মূলত 9 অগস্ট আরজি করের ঘটনার পর আমরা দেখেছি পরপর দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি শুধু ন্যায় বিচার চেয়েছেন এমনটা নয়, তার পাশাপাশি তিনি এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে খুব কঠোর হাতে দমন করা যায় এবং দ্রুত বিচার প্রক্রিয়া হয় তার জন্য তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন। একই সঙ্গে তিনি এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নাগরিক সমাজের যে আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি গত 2 মাস ধরে, সেই আন্দোলনকেও তিনি জাস্টিফাই করেছেন। তিনি দফায় দফায় বলেছেন যে ঘটনা ঘটেছে তাতে করে মানুষের এই প্রতিবাদ একেবারেই ভ্যালিড। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও তিনি গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবিগুলি তোলা হচ্ছে তা সবগুলোই ন্যায্য। এবং একই সঙ্গে তিনি রাজ্য প্রশাসনের কাছে, বিশেষ করে স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানান জুনিয়র ডাক্তারদের করা সবগুলি দাবি যেন গ্রহণযোগ্যতার সঙ্গে দেখা হয়। আর এই প্রেক্ষাপটের মধ্যে থেকেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আরজি করকে কেন্দ্র করে যে আন্দোলন রাজ্য জুড়ে প্রথম 1 মাস আমরা দেখেছিলাম তাতে সামিল হতে। এমনকি অভিষেক ঘনিষ্ঠ বেশ কিছু নেতা নেত্রী সরাসরি এই ঘটনার জেরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি বর্তমানে জেলে আছেন, যার নাম চার্জশিটে সিবিআই রেখেছে যে তাকে সন্দেহ করছে এই ঘটনার মধ্যে তার কোনো যোগসূত্র থাকলেও থাকতে পারে বলে, কিন্তু তাকে প্রাথমিকভাবে এই চার্জশিটের অভিযুক্ত হিসাবে সিবিআই এখনো পর্যন্ত দেখায়নি। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেও দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নেত্রীরা সরব হলেন। বিশেষ করে সরব হলেন শান্তনু সেন। কিন্তু এখান থেকেই সবচেয়ে বড় দ্বন্দ্ব সামনে উঠে আসতে শুরু করলো। তা হচ্ছে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে একদিকে যেমন অভিষেকপন্থী নেতা নেত্রীরা আরজি করের সমর্থনে রাস্তায় নামলেন, আন্দোলনে সামিল হলেন, ঠিক তেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নেত্রীরা মৌনব্রত নিতে শুরু করলেন। আর এই প্রেক্ষাপটের মধ্যে থেকেই আমরা একটা বিষয় দেখতে পেলাম, তা হচ্ছে রাতারাতি হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়েব হয়ে গেলেন। আরজি কর আন্দোলনের 3 মাসের মধ্যে 2 সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেলাম প্রথমে, কিন্তু তারপর হঠাৎই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যেন এই গোটা আন্দোলনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকেও তিনি হারিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে দফায় দফায় প্রশ্ন উঠতে শুরু করলো এবং নিচুতলার কর্মী সমর্থকেরাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। কিন্তু প্রথম দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতাতেই ছিলেন এবং তিনি তার ক্যামাক্সিডের অফিসে কারোর সাথেই দেখা করছিলেন না, এবং তারপর তিনি দুবাইয়ে চলে যান এবং সেখান থেকে আমেরিকায় চলে যান নিজের চোখের চিকিৎসার জন্য। আর এই প্রেক্ষাপটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি দলের কন্ট্রোল সম্পূর্ণই নিজের হাতে তুলে নেন। অর্থাৎ এখান থেকে স্বভাবতই প্রশ্ন ওঠে, কি এমন কারণ ঘটলো যে আরজি কর কাণ্ডের ওই 3 মাসের মধ্যে প্রথম 2 সপ্তাহ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ অ্যাক্টিভলি দেখা গেল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতারাতি একেবারে ভ্যানিশ হয়ে গেলেন। এর মধ্যেও অন্যান্য বিভিন্ন তত্ত্ব উঠে আসছে। বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলে একটা বিষয় বুঝতে পেরেছি, তাদের সকলেরই বক্তব্য ক্যামাক স্ট্রিটে নাকি সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আরজি করের ঘটনার পর,
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা যেভাবে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হচ্ছিলেন, আর যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং নাগরিক সমাজের আন্দোলনের পাশে দাঁড়াচ্ছিলেন দফায় দফায়, তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে এবং সব শেষে পিসি ভাইপোর এই আলোচনা শেষ হয়। যে আলোচনার নির্যাস বেরিয়ে ওঠে, তৃণমূল নেত্রী সরাসরি এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, সেই পরিমণ্ডলকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূরে থাকতে বলেন। আর আমার বন্ধু সাংবাদিকদের বলা এই তথ্য কিন্তু যদি আরজিকরের প্রেক্ষাপটের দিকে আপনি আবার একটু মন দেন, তাহলে কিন্তু দেখবেন তাদের এই যুক্তি বা তারা যে তথ্য তুলে ধরছেন তা কিন্তু খুব একটা মিথ্যে নয়। কারণ যদি সেটা মিথ্যে হতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আরজিকরের ঘটনার পর যে গায়েব হয়ে যাওয়া, তা কিন্তু এই তত্ত্বকে একেবারেই দাঁড় করাচ্ছে। কিন্তু এর মধ্যে থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা হচ্ছিল, সেই দেখার নজর ক্রমশ বদলাতে শুরু করে। প্রথমত আরজিকর কাণ্ড প্রথমে খুব উগ্রভাবে, কিন্তু পরবর্তীকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে তিনি যদি অ্যাটাকিং মোডে এই আন্দোলনকে ডিল করতে যান, তাহলে তার কিন্তু পরাজয় নিশ্চিত। আর তাই জন্য তিনি নমনীয় হতে শুরু করেন। দফায় দফায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন, আলোচনায় বসার চেষ্টাও করেন। স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছে যান, নবান্ন সভাগৃহে তাদের জন্য ওয়েট করেন। তারপর কালীঘাটে হয় এক দফা বৈঠক এবং সব শেষে দেখা যায় আমরণ অনশন প্রত্যাহারের সময়ও শেষবারের জন্য জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে নবান্ন সভাগৃহে তিনিই করেন বৈঠক। এবং সব শেষে বর্তমানে 3 মাসের মধ্যেই আরজিকর কাণ্ড 9 আগস্টের পর যে চরম আকার ধারণ করেছিল, তা কিন্তু স্তিমিত হতে হতে বর্তমানে অনেকটাই বলতে হয় স্তিমিত হয়ে গেছে। এবং বর্তমানে জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা, ডাক্তার নেতারা, তারা কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের তলায় খুঁজতে শুরু করেছেন তাদের এই আন্দোলন। আর এই প্রেক্ষাপটের মধ্যে আবারও আমেরিকা থেকে ফিরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে প্রশ্ন উঠতে শুরু করলো সেই পুরানো পিসি ভাইপোর দ্বন্দ্ব নিয়ে। কিন্তু এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখতে শুরু করলাম। এই 3 মাসের আগে যে রাজ্যের প্রধান বিরোধী দল রাজ্য প্রশাসন চলে ক্যামাক স্ট্রিট থেকে বলে আসছিল, সেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারাই 3 মাসের মধ্যেই কিন্তু সুর বদলে ফেলল। এবার তারা সরাসরি কালীঘাট অভিযানের কথা বলতে শুরু করলো, কালীঘাট ঘেরাওয়ের কথা বলতে শুরু করলো। তারা বলতে শুরু করলো প্রশাসন চলে কালীঘাট থেকেই। আর এখান থেকেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, যে রাতারাতি কি এমন তৃণমূল কংগ্রেসের অন্তরে ইকুয়েশন বদলে গেল যে আবারও ক্যামাক স্ট্রিটের জায়গায় কালীঘাটই শীর্ষে পৌঁছে গেল, কালীঘাটই অন্যতম কেন্দ্র হয়ে উঠল। তার কারণ হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের উত্থান দেখেন 90 দশকের একেবারে শেষে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাতারাতি হঠাৎই, মানে রাজ্যের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকেরা, রাজনৈতিক তাত্ত্বিকেরা কেউ ভাবতেও পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি দল নিয়ে আসতে চলেছেন। প্রথমত তৃণমূল কংগ্রেস এই নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে থেকেই ভাবা ছিল। এবার 97 সালে যখন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রার্থী কারা কারা হতে পারে সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা হলো না, তারপরেই রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং 98 সালে তিনি তৈরি করলেন তৃণমূল কংগ্রেস। এই যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হলো, এই পথ চলা কিন্তু প্রথম থেকেই এক ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন হাঁটতে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আর যা নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনার পর একেবারে সামনে এনে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ফলে গত 13 বছর তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে গত 13 বছরে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণতও হয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস একটি ব্যক্তিকেন্দ্রিক দল। আপনি যদি আমাদের দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলোর দিকে তাকান, বিশেষ করে সমাজবাদী পার্টি, যেখানে মুলায়ম সিং যাদবের হাত ধরে তৈরি এবং বর্তমানে অখিলেশ সিং যাদব যার সর্বেসর্বা, আবার দ্বিতীয় আপনি চলে যান লালু প্রসাদ যাদবের দিকে, সেখান থেকে দাঁড়িয়ে তেজস্বী যাদব এই মুহূর্তে দলের সর্বেসর্বা। আবার ডিএমকের করুণানিধির দিকে দেখুন, সেখান থেকে দাঁড়িয়ে এখন এমকে স্ট্যালিন হচ্ছে ডিএমকে সর্বেসর্বা। কিন্তু এখান থেকেই মহারাষ্ট্রের এনসিপির ইকুয়েশন আবার শিবসেনার ইকুয়েশন একটু আলাদা, কারণ মহারাষ্ট্রের রাজনীতিতে টাকার খেলা সবচেয়ে বড়।
আমরা সকলেই দেখেছি মহারাষ্ট্রে কিভাবে বিজেপি হর্স ট্রেডিং এর মাধ্যমে শিবসেনা কংগ্রেসের জোট সরকার ভেঙে দেয় এবং তারপর শিবসেনাই ভেঙে যায়। যে বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে শিবসেনার সর্বেসর্বা ছিলেন, সেই উদ্ধব ঠাকরেই বর্তমানে বাল ঠাকরের তৈরি করা শিবসেনার কেউ নন। এমনকি এই শিবসেনার মধ্যেই যখন বাল ঠাকরের পরবর্তীকালে তার উত্তরসূরি কে হবে তাই নিয়েও দুই ভাইয়ের মধ্যে প্রবল দ্বন্দ্ব হয়, যেখান থেকে আমরা দেখতে পাই ছোট ভাই সরাসরি শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে নিজের আলাদা দল তৈরি করেন এবং উদ্ধব ঠাকরে কন্ট্রোল নিয়েছিলেন শিবসেনার। আবার উল্টো দিকে এনসিপির দিকে দেখুন, শরদ পাওয়ার আর অজিত পাওয়ার, সেখানেও কাকা ভাইপো। সেখানেও দেখুন বর্তমানে শরদ পাওয়ারের আর এনসিপিই নেই। অর্থাৎ এই গোটা প্রেক্ষাপটের মধ্যে কিন্তু মহারাষ্ট্রের এই আঞ্চলিক পলিটিক্স পুরোই আলাদা। কিন্তু ওভারঅল যদি আপনি মধ্য পূর্ব ভারতের রাজ্যগুলোর আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দিকে দেখেন, মূলত গো বলয়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দিকে দেখেন, তাহলে সবকটাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। আর তার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখই মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্বন্দ্ব কেন এত জোরালো হলো? তার অন্যতম কারণ হচ্ছে 2018 পঞ্চায়েত ভোট এবং তারপর 2021 বিধানসভা নির্বাচন এবং তার মাঝে 2019 লোকসভা নির্বাচন। এই পরপর তিনটে নির্বাচনকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রচার অভিযান, বিশেষ করে রাজ্য জুড়ে ব্যাপক জেলায় জেলায় প্রচার অভিযানের জেরে তৃণমূল কংগ্রেস দফায় দফায় জয়যুক্ত হয়েছে। এবার আপনি বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত হওয়ার পেছনে আসল কারণ আমাদের রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক। অবশ্যই যদি আমাদের দেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে হয় তাহলে সেখানে সংখ্যালঘু ভোট ব্যাংককে উপেক্ষা করে যারা রাজনৈতিক আলোচনা করবেন বা রাজনীতি করবেন বলে ঠিক করেছেন তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে দফায় দফায় কিন্তু হিন্দু এবং মুসলিম ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হালেই শেষ হওয়া লোকসভা নির্বাচনে আমরা একটা বিষয় দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস যে কটি আসনে জয়যুক্ত হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য বিজেপিকে প্রায় দুর্মুষ করে লোকসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছে তার অন্যতম ইউএসপি হচ্ছে রাজ্যের সংখ্যালঘু ভোট। অর্থাৎ রাজ্যের বর্তমান 100% সংখ্যালঘু ভোটের মধ্যে 80% সংখ্যালঘু ভোটই তৃণমূল কংগ্রেসের দিকে। আবার অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস উত্থানের সময় রাজ্যের হিন্দু ভোট তাদের দিকে ছিল, সেই হিন্দু ভোটে অনেক ভাঙন ধরেছে। ধরতে ধরতে বর্তমানে 35 থেকে 40% অবশিষ্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোট। বাদবাকি হিন্দু ভোটের একটা বড় অংশ প্রথমে অর্থাৎ 2011 পরবর্তী পর্যায়ে সিপিআইএম এর দিকে থাকলেও সিপিআইএম এর দফায় দফায় করা দ্বিচারিতার জেরে, অর্থাৎ নিজেদের দলের অন্দরেই করা নিজেদের কর্মী সমর্থকদের দ্বিচারিতার জেরে বর্তমানে সেই হিন্দু ভোটগুলি বিজেপিমুখী হয়েছে। আর যার ফলে আপনারা দেখেছেন সব ক্ষেত্রে রাজ্য বিজেপির ভোট আমাদের রাজ্যে কিন্তু 35 থেকে 38%-এর নিচে কখনো নামেনি। আর তার মধ্যে আমরা দেখতে পেয়েছি তৃণমূল এবং বিজেপি এই দুজনের মধ্যে ভোটের ফারাক 7 থেকে 8%। এবার এই 7 থেকে 8%ই হলো বর্তমানে আমাদের রাজ্য বিজেপির, বিশেষ করে নরেন্দ্র মোদীর দল বিজেপির লক্ষ্য রাজ্যে ক্ষমতায় আসার জন্য। আর সেখান থেকেই শুরুতেই বললাম না হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলে দেখতে চাইছেন, তা কিন্তু যদি মনে করেন যে হুমায়ুন কবির খুব অভিষেকপন্থী, একেবারেই ভুল। হুমায়ুন কবির কিন্তু দফায় দফায় তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকা সত্ত্বেও তিনি বিজেপির হয়েই খেলে আসছেন। লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির প্রায় ঠিক বিজেপিতে যাবেন, এমন সময় তিনি যেহেতু হাতে নাতে ধরা পড়ে যান সেই সময় তিনি আর বিজেপিতে যান না। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমানে রাজ্যে অন্যতম বিরোধী নেতা হিসাবে উঠে আসা মিঠুন চক্রবর্তীর অত্যন্ত ভালো সুসম্পর্ক। আর সেখান থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু দফায় দফায় এই যে কথাটা বলছেন, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের দিকে যে 40% হিন্দু ভোট বর্তমানে রয়েছে সেই ভোটেও ভাঙন ধরানোর চেষ্টা। 40%-এর মধ্যে যদি 8% ভোটও এই মুহূর্তে বিজেপির দিকে চলে যায় তাহলে কিন্তু ওই যে 8%-এর ফারাক তা কিন্তু প্রায় কান ঘেঁষা অবস্থায় চলে যাবে। আর তাই কিন্তু হুমায়ুন কবির দফায় দফায় বিভিন্নভাবে কখনো সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করছেন, আবার কখনো দলের অন্দরে মমতা বনাম অভিষেকের দ্বন্দ্বকে চাগার দেওয়ার জন্য বিভিন্ন মন্তব্য করছেন। এবার এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আরেকটি খেলা খেলেন। তিনি কংগ্রেস নেতা আব্দুল সত্তার অর্থাৎ
যে আব্দুল সত্তার বাম জমানায় সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়নের প্রতিমন্ত্রী ছিলেন, সেই আব্দুল সত্তারকে কংগ্রেস থেকে সরাসরি ভাঙিয়ে রাজ্য প্রশাসনের অন্তর্গত পদাধিকারী করে দেন। অর্থাৎ সিপিআই এবং পরবর্তীকালে রাজ্যের কংগ্রেস নেতা আব্দুল সত্তারকে নিয়ে যারা জানেন, আব্দুল সত্তার হচ্ছেন অন্যতম একজন ক্লিন ইমেজের রাজনীতিক। তাঁর বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু আব্দুল সত্তার যখন প্রতিমন্ত্রী ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের, সেই সময় সত্যি আমাদের রাজ্যে সংখ্যালঘু ক্ষেত্রে ব্যাপক কাজ হয়েছে। শুধু তাই না, আব্দুল সত্তার কিন্তু দফায় দফায় বাঙালি মুসলিমদের স্বার্থের রক্ষার জন্যেই রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কাজ করেছেন। আবার দ্বিতীয় ক্ষেত্র, আব্দুল সত্তারের স্ত্রীও কিন্তু হিন্দু ব্রাহ্মণ এবং তিনি বিয়ের পর ধর্মান্তরণ করেননি স্ত্রীর। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আব্দুল সত্তারের এই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঘেরা আমাদের দেশের রাজনীতির মধ্যেও আব্দুল সত্তার অন্যতম একজন উদাহরণ এই সেকিউলার দেশের রাজনৈতিক নেতা হিসাবে। আর তাই জন্যই আব্দুল সত্তারকে কংগ্রেস থেকে ভাঙিয়ে যখন নভেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনের অন্তর্গত করে ফেললেন, তারপরেই একটা ইকুয়েশন বদলে গেল। তাহলে এতকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের চোখ দিয়ে সংখ্যালঘুকে দেখছিলেন, একই সঙ্গে ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার চোখ দিয়ে যে রাজ্যের সংখ্যালঘুদের দেখছিলেন, সেই দেখা তার রাতারাতি বদলে গেল। আর এখান থেকেই যে ববি হাকিম কিছুদিন আগে পর্যন্ত দিদির অনুপ্রেরণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হিসাবেই ঢাক পেটাচ্ছিলেন, সেই ববি হাকিম এবার রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব গুণগান করতে শুরু করলেন। কারণ এটা ঠিক আব্দুল সত্তারকে যেহেতু প্রশাসনের অন্তর্গত করলেন তৃণমূল নেত্রী, সেখান থেকে দাঁড়িয়ে আসন্ন পঞ্চায়েত এবং বিধানসভা ভোটে রাজ্যের সংখ্যালঘুদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই তিনি আব্দুল সত্তারকে সামনে রেখে বিচার বিবেচনা করবেন এবং কাজ করবেন। এবং সেখান থেকেই বলতে হয়, বর্তমানে যে 80% ভোট সংখ্যালঘুদের তৃণমূল কংগ্রেসের পকেটে রয়েছে, সেই ভোট আরও স্টেবল হবে। শুধু তাই না, সেই ভোটের সংখ্যা আরও বাড়তে পারে। এবার এই যে রাতারাতি সংখ্যালঘুর ইকুয়েশন বদলে গেল, ববি হাকিমের চোখ থেকে চোখ সরিয়ে আব্দুল সত্তারের চোখ দিয়ে তৃণমূল নেত্রী এবার সংখ্যালঘুদের দেখবেন, আর সেখান থেকেই ববি হাকিমের অস্তিত্ব সংকটে এলো। এবার ববি হাকিম যে এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তেমনভাবে গ্রহণযোগ্যতা না দিলেও এবার সরাসরি তিনি তাকে গ্রহণযোগ্যতা দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই পরিমণ্ডলের মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে একসময় রাজ্যের 50টির কাছাকাছি বিধায়ক তার সমর্থনে ছিলেন, সেই সমর্থন ধীরে ধীরে সরতে শুরু করেছে। এবং বর্তমানে সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি 17 থেকে 18 জন সর্বোচ্চ বিধায়কের সমর্থন রয়েছে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের আসনে দেখতে চাইছে। যার মধ্যে অন্যতম অবশ্যই সরাসরি তৃণমূল নেত্রীকে উপেক্ষা না করলেও অভিষেক ঘনিষ্ঠ বলে খ্যাত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যতম রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এই গুটি কয়েক তৃণমূল নেতা নেত্রী ছাড়া বর্তমানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে অনেকটাই নিজের কন্ট্রোল হারিয়েছেন এবং ঠিক ততটাই কন্ট্রোল ফিরে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেস এই দলটা আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দলকে যদি 26 এবং তার আগে 25-এর পঞ্চায়েত নির্বাচনে নামতে হয়, তাহলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই নামতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জন্যই সেনাপতি। কিন্তু এখান থেকে প্রসঙ্গ হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ফিরে এলেন চোখের চিকিৎসা করিয়ে, তারপর রাতারাতি একটু ইকুয়েশনের বদল আমরা যে দেখতে পাচ্ছি, সেই ইকুয়েশনের মধ্যে দিয়ে অনেকেই ভাবছেন পিসি ভাইপোর দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে। এমনটা নয়। ঠিক যেমনটা ধরুন, এই আব্দুল সত্তারকে কংগ্রেস থেকে ভাঙিয়ে রাজ্যের প্রশাসনিক পদ দিয়ে বলা যায় তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে নেওয়া, এই বিষয়টা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে তৃণমূল নেত্রী করেছেন? একেবারেই করেননি। দুজনের এবং অন্যান্য শীর্ষ নেতাদের তৃণমূল কংগ্রেসের অন্দরে যারা আছেন, তাদের আলাপচারিতার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আব্দুল সত্তারকে হয়তো ফোন করেছিলেন। এটা বিভিন্ন সাংবাদিক বন্ধুর মাধ্যমে যা আমরা জানতে পেরেছি। কিন্তু গোটা প্রসঙ্গের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনোই উপেক্ষিত ছিলেন না। আর এই একে কেন্দ্র করে এই যে বলা হচ্ছে যে পিসি ভাইপোর দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু সকল আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যেই থাকে। কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের বর্তমান যা অবস্থা, তাতে করে কিন্তু এটা একেবারেই সম্ভব না যে তৃণমূল কংগ্রেস আগামী 1-2 মাস বা 1 বছরের মধ্যে শিবসেনা বা এনসিপির মতন পরিস্থিতিতে দাঁড়াতে চলেছে।
এই মুহূর্তে এমন পরিস্থিতি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাবেন। আর এই সমস্ত যে গুঞ্জন, এই গুঞ্জনের পেছনে অন্যতম কারণই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে থাকা বিজেপির হয়ে খেলা বিভিন্ন নেতা নেত্রী বিধায়ক সাংসদ, যার মধ্যে অন্যতম নাম শুরুতেই বলেছি হুমায়ুন কবির। কিন্তু এবার প্রসঙ্গ হচ্ছে অভিষেকপন্থী কুণাল ঘোষ, যাকে তার পদ থেকে অর্থাৎ মুখপাত্রের পদ থেকে অপসারণ করা হলো, সেই কুণাল ঘোষ আবারও দলের হয়ে লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রচুর কথা বললেও তাকে কিন্তু তার অফিসিয়াল পদে ফেরানো হয়নি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি ফেরার পর যেমনটা বীরভূমে কোর কমিটি ভেঙে দেওয়া হলো না, বরঞ্চ তার আরেকজন সদস্য সংখ্যা বাড়িয়ে অনুব্রতকে প্রবেশ করিয়ে 7 করা হলো, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও আপনি যদি দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু গুরুত্ব একইভাবে রয়েছে। অর্থাৎ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদ এই অবস্থানে স্থির, সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রস্তাবই দিয়েছিলেন বীরভূমের কোর কমিটিতে না ভাঙা হয়, সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে রাখা হলো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি পদ থেকে অনুব্রতকে সরাবেন না। তার ফলে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পরেও কিন্তু বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদেই রয়েছেন, একই সঙ্গে তিনি কোর কমিটির অংশ হয়েছেন। আবার উল্টো দিকে আপনারা দেখুন, বীরভূমে কাজল শেখ অনুব্রত যখন 2022-এর 11ই আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় এবং তারপর তার জেলযাত্রার দিন শুরু হয়, সেই অনুব্রত মণ্ডল যখন 2 বছর পর 24শে সেপ্টেম্বর 2024 ফিরে এলো বীরভূমে, এর মধ্যের সময় কিন্তু যে কাজল শেখ অনুব্রত মণ্ডলের প্রচণ্ড চাপে একেবারে কোণঠাসা হয়ে গেছিল, সেই কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি রাতারাতি ফোকাল পয়েন্টে চলে আসে এবং কাজল শেখ একসাথে পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসে কে বীরভূমে ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে দেখায়, যার ফলে কাজল শেখ, যে কিন্তু অন্যতম একজন অভিষেক ঘনিষ্ঠ বলে বীরভূমের রাজনীতিতে পরিচিত, একই সঙ্গে শতাব্দী রায়, সেও কিন্তু একইভাবে অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত, যার ফলে কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসার পর শতাব্দী রায় কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনো দেখা করেনি। এমনকি খোদ কাজল শেখও কোর কমিটির বৈঠকের দিন, যেদিন অনুব্রত মণ্ডলকে কোর কমিটির অংশ হিসাবে অংশগ্রহণ করানো হলো, সেই দিনও কাজল শেখ সবার শেষে কোর কমিটির বৈঠকে পৌঁছালো। অর্থাৎ বীরভূমে তৃণমূল কংগ্রেসের অফিসে অনুব্রত মণ্ডল ফেরার পর অন্যান্যদের ছবি যতই সরানো হোক না কেন, এটা ঠিক অনুব্রত মণ্ডলকে কিন্তু আবারও বীরভূমের রাশ পুরোপুরি তুলে দেওয়া হলো না। কারণ হচ্ছে কাজল শেখ কিন্তু এই 2 বছরে নিজেকে প্রমাণ করেছে। আর যেখান থেকে দাঁড়িয়ে আবারও দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই তত্ত্ব, এক ব্যক্তি এক পদ, সেই বিষয়টি রাখা হলো। উল্টে কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে কোনো নেতাই অন্য নেতাকে না জানিয়ে তার এলাকায় যাবে না। শুধুমাত্র সেখানে ছাড় দেওয়া হলো কাজল শেখ এবং ছাড় দেওয়া হলো কারামন্ত্রীকে। যদিও আজকের আবার ঘটনা, কারামন্ত্রীর অফিস অনুব্রত মণ্ডলের অনুচরেরা দখল করে নিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকেরাই তৃণমূল কংগ্রেসের অফিস দখল করছে। এবার বীরভূমের রাজনীতির মধ্যে ইকুয়েশন যে বদলাবে এবং তার মধ্যে যে ঘাত প্রতিঘাত টানাপোড়েন চলবে অনুব্রত মণ্ডলের ফিরে আসার পর, তার নতুন করে কিছু বলার না। কারণ এর জেরে ইতোমধ্যেই বীরভূম জুড়ে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনাও শুরু হয়েছে। মারধর, রাস্তায় পিটিয়ে হত্যা করা, এরপর গুলি চলবে, বোম পড়বে, বীরভূমের রাজনীতি রঙিন বরাবর, কারণ সেখানে কেষ্টমণ্ডল রয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দ্বন্দ্বকে নিয়ে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই আলোচনা কিন্তু সবটাই বর্তমানে আমাদের এবং রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক সাংবাদিকদের দৌলতে, প্রথম সারির সংবাদ মাধ্যমের দৌলতে এবং রাজ্যের বিরোধী দলগুলির নেতা নেত্রীদের দৌলতে মানুষের মধ্যে গড়ে উঠতে শুরু করেছে। কিন্তু আপাতমস্তক যদি খালি চোখে আপনারা দেখেন, তাহলে একটা বিষয় ঠিক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পিসি এবং ভাইপোর এই দ্বন্দ্ব যতটা বলা হচ্ছে, বাস্তবে কিন্তু তেমনটা নয়। কারণ যদি তেমনটা হতো তাহলে এর ফলাফল অন্যরকম হতো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ভালোভাবেই জানেন যে রাজ্যের তৃণমূল কংগ্রেস বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে, তা দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই জন্য। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানে যে আসন্ন 25-এর পঞ্চায়েত নির্বাচন বা 26-এর বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস থেকে জয়যুক্ত হতে হয়, তাহলে কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই হতে হবে। তাই জন্যই না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যের সবকটি বিধানসভা আসনের প্রার্থী তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলতে পারেন না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলে তার পেছন পেছন রাজ্যে মানুষের
হাঁটার অভাব নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটলে তার পেছনে যদিও কিছু মানুষ হাঁটবেন, কিন্তু সেই মানুষের ভিড়ে বিশ্বাসঘাতকের সংখ্যাও থাকবে প্রচুর। আর তাই নিয়েই আশীর্বাদ দ্য ট্রুথের মূল্যায়ন, পিসি ভাইপোর এই যে দ্বন্দ্ব মিডিয়ায় বেশ রং চড়িয়ে দেখানো হয়, যে আলোচনা চলে, তার বাস্তব ভিত্তি এই মুহূর্তে 1% আছে, 99% একেবারেই নেই। বেশিরভাগ অংশটাই, অর্থাৎ পিসি ভাইপোর বিশাল দ্বন্দ্ব, ক্যামাক স্ট্রিট বনাম কালীঘাটের দ্বন্দ্ব, এই যে বড় বড় হেডলাইন চাপা হয়, এ আসলে অন্তঃশ্বাস শূন্য। আসলে মনের মাধুরী, মন থেকে তৈরি করা বিভিন্ন গল্প মানুষের সামনে তুলে ধরেন সাংবাদিক বন্ধুরা, যার মধ্যে একাধিক সাংবাদিক বন্ধুকে আমি পার্সোনালি জানি এবং তাদের সাথে আমার নিয়মিত কথাও হয়। আর সেখান থেকে তার এই বন্ধুরা, আপনাদের বলতে পারি, আমার এই ভিডিও যারা দেখেন তার মধ্যে একটা বড় অংশ শাসক দলের সমর্থক, আবার একটা অংশ যারা বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের সমর্থক, আবার একটা গোষ্ঠী আছেন যারা আলোচনাটা আলোচনার মতো শোনেন এবং নিজেদের ভাবনা চিন্তা কমেন্ট বক্সে শেয়ারও করেন। সকলের জন্যই আজকের আলোচনাটা। আপনারা যারা মনে করেন আমায় চটি চাটা, তাদের উদ্দেশ্য এই আলোচনাটা। আর সব নিয়েই আজ এখানেই রইল আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।